প্রিয় দর্শক আর আমার সকল ছোট ছোট স্টুডেন্টদের স্বাগত জানাই আমার প্রথম বাংলা ব্লগে। এতক্ষণ অব্দি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এটা একটা ভয়ঙ্কর চিতাবাঘের গল্প। এই চিতাবাঘটা ম্যান ইটিং লেপার্ড অব রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। আজ থেকে 100 বছর আগে 1926 2 মে জিম কর্বেট, যিনি এই গল্পের লেখক এবং হান্টার, এই বাঘটিকে শিকার করেন। সরকারি হিসেবে এই বাঘটা 125 মানে 125 জন লোককে মেরেছিল। আজকের দিনে যদি এরকম ভয়ঙ্কর বাঘ থাকতো তাহলে কি হতো? আজকে তো শিকার করা ব্যান্ড। তাই আজকের দিন হলে কিন্তু ট্র্যাঙ্কুলাইজার বুলেট দিয়ে তাকে অজ্ঞান করে বা ফাঁদ পেতে কোনো খাঁচায় বন্ধ করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হতো বা রিয়াবে পাঠানো হতো। আমি যেই সময়কার গল্প বলছি সেই সময় শিকার তো ব্যান্ড ছিলই না, বরঞ্চ শিকার করা একটা গেম বা খেলা ভাবা হতো। রাজারা, ব্রিটিশ অফিসাররা অযথা জঙ্গলে প্রবেশ করত, এরকম সুন্দর সুন্দর জানোয়ারকে খেলার ছলে মারত। জিম কর্বেট যদিও একজন শিকারী ছিলেন, কিন্তু তিনি আমাদের দেশের প্রথম সারির মানুষদের মধ্যে একজন, যিনি মানুষদের বোঝাবার চেষ্টা করেছিলেন অযথা এই প্রাণীগুলোকে হত্যা করা ঠিক নয়, তাতে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। তাই আমার এই প্রেজেন্টেশন কোনোভাবে শিকারকে ইন্সপায়ার করার জন্য নয়, বরঞ্চ আমি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্য প্রাণী সংরক্ষণ আইনকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে এই ব্লগ বানাচ্ছি। আমি মনে করি এই আইন দিয়ে আমাদের উচিত সকলকে বোঝানো যে এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এই ব্লগের মাধ্যমে আমি কিছু কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরব, যেখানে জানা যাবে এই ভয়ঙ্কর চিতাটা কিভাবে শিকার করত, আর জিম করবেটই বা এই চিতাটাকে কিভাবে শিকার করেছিলেন। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক সেই সাসপেন্স আর টেরারের দুনিয়ায় যেটা রুদ্রপ্রয়াগের চিতা তৈরি করেছিল তার চারপাশে। টেরার অফ ম্যানিটার। এই ম্যানিটারটার টেরার বা সাসপেন্সকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত সেই 100 বছর পেছনে, গাড়োয়াল উপত্যকার কোনো একটা গ্রামে। গ্রামের মানুষদের সাথে থাকলে তবে কিন্তু আমরা ফিল করতে পারবো ভয়ঙ্কর ব্যাপারটা কি জিনিস। এখানে একটা ছবি দেখানোর আমি চেষ্টা করেছি। বুঝতেই পারছো এটা একটা পাহাড়ের গ্রাম, চারদিকে পাহাড়, পাহাড় জঙ্গলে ঘেরা। ওই গাড়োয়াল উপত্যকায় সেই সময়কালীন কিছু গ্রামকে ধরার চেষ্টা হয়েছে। প্রথমে ভেবে নেওয়া যাক এই বাড়িগুলোতে কোথাও কোনো ইলেকট্রিসিটি নেই, মোবাইল ফোন, ইন্টারনেটের তো কল্পনাই করো না। এইখানে তোমার কোনো একটা বাড়ি আছে, আর দিনের বেলা তুমি দেখছো একেবারে নর্মাল। বাড়ির লোকেরা গ্রাম থেকে বেরিয়ে বাইরে কোনো হাটে বাজারে যাচ্ছে, কাজ করছে, জমিতে চাষবাস করছে, সবকিছু করছে। কিন্তু সন্ধে যেই নামো নামো, পশ্চিম আকাশের পেছনে যখন সূর্য ডোবে ডোবে ছায়াগুলো যখন একটু বড় হচ্ছে, মানে সন্ধে এগিয়ে আসছে, এই লোকগুলো যারা আশপাশে কাজ করছিল হন্তদন্ত হয়ে কখন তারা বাড়ি ঢুকতে পারে সেজন্য বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর বাড়ির আশপাশে কি দেখতে পাচ্ছ? দেখতে পাবে যে মেয়েরা যাদের বাড়ির আশপাশে কাজ করছে, তারা কখন এই কাজ শেষ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করবে সেটাই ভাবছে। মানে সবার একটাই চিন্তা, সন্ধ্যের আগে ঘরে ঢুকতে হবে, কারণ সবাই জানে এই বিস্তীর্ণ এলাকাটা রাত্রির পর শাসন করে এক নরখাদক চিতা, ম্যান ইটিং লেপার্ড অব রুদ্রপ্রয়াগ। তোমারই এখানে একটা ধরো বাড়ি আছে, ধরে নেওয়া যাক এই বাড়িটা তোমার। নিচের তলায় যে ঘরগুলো দেখছো ওটা কিন্তু গবাদি পশু মানে ছাগল বা বা ভেড়া এই রকম জিনিস রাখার জন্য। ওপর তলাটা যেটা দেখছো সেটা মানুষের থাকার জন্য। আশপাশে পাথরের সিঁড়ি থাকে, কখনো এখানে দেখা যাচ্ছে একটা কাঠের পাটাতন আছে। এই নিচের ঘরে জন্তু জানোয়ার, আর ওপরের ঘরের মানুষ, এই অবস্থা। সন্ধ্যের পর তোমারই জানলার পাশ দিয়ে তুমি দূরে একটা আওয়াজ শুনতে পাচ্ছ। তোমাকে বা বাড়ির কাউকে বলে দিতে হচ্ছে না, এই আওয়াজটা এই অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে, প্রায় গ্রামের খুব কাছের ওই পাহাড়টা থেকে। ব্যাপারটা একটু অনুভব করো।
এতক্ষণে আমরা জেনে গেছি এই চিতাবাঘটা ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। রুদ্রপ্রয়াগ একটা জায়গার নাম বা শহরের নাম। যখনই কোনো ম্যান ইটারদের নামকরণ করা হয় তখনই কোনো একটা জায়গার সাথে রিলেট করে করা হয়। প্রথমে জানি রুদ্রপ্রয়াগ কোথায়। রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ড স্টেটে একটা টাউন বা ডিস্ট্রিক্ট। এই রুদ্রপ্রয়াগ ফেমাস কেন তার আগে বলি প্রয়াগ শব্দের অর্থ কি। প্রয়াগ শব্দের অর্থ হলো সঙ্গম, আর এখানে দুটো নদী এসে মিলছে। কেদারনাথ থেকে বয়ে আসা মন্দাকিনী নদী আর বদ্রীনাথ থেকে বয়ে আসা অলোকনন্দা এসে এখানে মিশছে, আর নতুন জলধারার সৃষ্টি হচ্ছে বা নতুন নদীর সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা জানি, সবাই জানি, গঙ্গা বা গ্যাঞ্জিস নামে। এই বাঘটা এক্স্যাক্টলি কিন্তু রুদ্রপ্রয়াগের শিকার করেনি প্রথম। রুদ্রপ্রয়াগ থেকে 12 মাইল দূরে একটা গ্রামে সে তার প্রথম শিকার করে। কিন্তু ওই যে বললাম একটা শহরের সাথে রিলেট করে তার নামকরণ করতে হবে, তাই রুদ্রপ্রয়াগ শহরটাকে ব্যবহার করা হচ্ছে। টোটাল সে 125 পিপল মেরেছে, এতজনকে সে মেরেছে, 125 জনকে, তাও সেটা সরকারি হিসেবে, তাও তার দেহ শনাক্ত করা গেলে, যেটা আমি আগেও বলেছি। বাঘটা চড়ে বেড়াতো 500 স্কোয়ার মাইল জায়গায়, মানে 1294.99 স্কোয়ার কিলোমিটার, প্রায় ঠিকঠাক বলতে গেলে 6.5 খানা কলকাতা, 6.5 ক্যালকাটা, 6 খানা প্লাস অর্ধেক, এত বড় জায়গা বাঘটা চড়ে বেড়াতো। কিন্তু এই এত বড় জায়গাটার মধ্যে পাহাড়, জঙ্গল, আরো অনেক চিতাবাঘ আছে। এই এতখানি জায়গায় একটা পার্টিকুলার চিতাবাঘকে খুঁজে বার করে শিকার করা সাংঘাতিক কঠিন কাজ। এই বাঘটা প্রথম শিকার করা শুরু করে 1918, 9th জুন, আর লাস্ট শিকারটা সে করে 14ই এপ্রিল 1926। আর মে মাসেই জিম করবেট, মানে 1926-এর মে মাসে জিম করবেট এই চিতাবাঘটিকে শিকার করে। এটা একটা সেই সময়কার ম্যাপ, ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগের একটা ম্যাপ গভর্নমেন্ট সেই সময় বানিয়েছিল। এইখানে ম্যাপটা অতি অস্পষ্ট বা অতদিনের পুরনো ম্যাপ। যদি খুব কষ্ট করে দেখতে পারো, এখানে কিছু গোল গোল সার্কেল দেখতে পাচ্ছ। এই সার্কেলগুলো হলো যে জায়গায় সে মানুষ মেরেছিল, আর এই ডট, কালো ডটগুলো চারধারে ছড়িয়ে আছে, এগুলো এক একটা গ্রাম। এই ডটগুলো প্লট করে, ডটের উপরে এই গোল সার্কেল প্লট করে, তবেই তারা বুঝতে পেরেছিল কোন রাস্তায় এ বেশি শিকার করে। এবং একটু পরেই আমি বলবো এর সব থেকে ফেভারিট রাস্তা ছিল কেদারনাথ পিলগ্রিম ওয়ে, মানে কেদারনাথ যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে তীর্থযাত্রীরা তখন হেঁটে যেতে হতো। হেঁটে কেদারনাথ যাচ্ছে, এই এই পথটা তার সহজ, কারণ এই লোকগুলো বাইরে থেকে এসছে, তারা সেই সাবধানতা অবলম্বন করছে না, সহজেই তাদের মারা যাবে বা শিকার করা যাবে, এটা কিন্তু চিতাবাঘটা জানতো। আমার এই ব্লগে চলতে চলতে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে চিতাবাঘটার নেচার কি ছিল, জিম করবেট কিভাবে তাকে স্টাডি করছে। কারণ এত বিশাল জায়গায় পুরোটা খুঁজলে তাকে পাওয়া যাবে না, কোন জায়গায় সেটাকে পেতে পারে সেইটাই হচ্ছে বিরাট বড় ব্যাপার। যাই হোক, এটা একটা পুরোনো ম্যাপ যেটা আমি পেয়েছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। জিম করবেট রুদ্রপ্রয়াগে আসার পর প্রথম কাজ যেটা করলেন, গ্রামগুলোতে ঘুরে দেখলেন এবং মানুষদের সাথে এই চিতাবাঘ সম্বন্ধে নানা রকম তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেন। এই ঘটনাটা একটা 14 বছরের ছোট্ট বাচ্চা ছেলেকে চিতাবাঘ মেরেছিল, এবং এখান থেকে চিতাবাঘের চরিত্র সম্বন্ধে তিনি অনেক কিছু জিনিস জানতে পারেন। এই ধরে নাও একটা বাড়ি, যেখানে নিচের তলায় ছাগল বা ভেড়া রাখা হয়, ওপর তলায় তার মালিক থাকে। এই ছেলেটি একটা অরফান ছেলে, মানে বাবা মা কেউ নেই এবং নিচু জাতের, ফলে তাকে গ্রামের বাড়িতে ঢুকতে দেওয়া হতো না। সে এইরকম মালিকের যাদের ছাগল আছে সেই ছাগল চড়াতো। সকালবেলা ছাগল নিয়ে যেত পাহাড়ে, পাহাড়ে ঘুরিয়ে ঘাস টাস খাইয়ে আবার সন্ধেবেলা ফিরে আসতো। যখন সে ফিরে আসতো, মালিক তাকে খেতে দিত, তারপরে ছাগল সমেত তাকে একটা ঘরেই থাকতে হতো। এই ঘরটার যেটার বর্ণনা জিম করবেট করছেন, তার কিন্তু একটা দরজা, ছবিতে তুমি দুটো দরজা দেখতে পাচ্ছ। এই দরজাটাও বাইরে থেকে এসে শেকল টেনে দিয়ে, শেকলের সাথে চেন বেঁধে দিয়ে একটা গোঁজা আটকে দিত। আর ঠিক এই ঘরের বাঁ দিকে ছেলেটা তার শোয়ার জায়গা করেছিল।
পাছে ছাগলগুলো তার শরীরের উপর না উঠে পড়ে, তো সেখানে একটা বেড়া দিয়ে আলাদা করেছিল। ঘটনার পরের দিন সকালবেলা মালিক উঠে নিচে এসে দেখে ঘরের দরজা খোলা এবং ঘরের দরজায় চিতাবাঘের আঁচড়ের দাগ। ছাগলগুলো বেরিয়ে গেছে বাইরে, আশপাশে ঘুরছে, ছেলেটা নেই, তার ছেঁড়া জামা কাপড় পরে আছে। গ্রামের লোকদের সে ডেকে তোলে, তারা এদিক ওদিক খোঁজার চেষ্টা করে, বহুদূর সমতল জমি, তারপরে ঢালান দিয়ে নেমে গিয়ে উঁচু একটা পাহাড়ের মধ্যে জঙ্গলে তার আর্ধেক খাওয়া শরীর দেখতে পায়। জিম করবেট এখানে বলছেন তিনি ছাগলগুলোকে পরে ভালো করে মনিটর করেছেন, দেখেছেন যে কোনো ছাগলের গায়ে কোনো আঁচড়ের দাগ লাগেনি। তাহলে দরজা ভেঙে ঢুকে যে সহজেই একটা ছাগলকে মারতে পারত, না মেরে এই 40টা ছাগলকে ডিঙিয়ে এই ছেলেটাকে তুলে নিয়ে যায়। এখানে সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো, যখন সে দরজাটা ভেঙে ঢুকছে, অবশ্যই ছাগলগুলো বসে থাকলে সে দাঁড়িয়ে উঠেছে, চেঁচামেচি করেছে, তাতে ছেলেটার ঘুম ভাঙেনি। ছেলেটার যদি ঘুম ভাঙতো, প্রতিবাদ করার চেষ্টা করতো বা চেঁচামেচি করতো, মালিক হয়তো জেগে উঠতো। এই কোনো ঘটনাই ঘটেনি। তার মানে চিতাবাঘটা ঘর ভেঙে ঢুকেছে ঠিকই, ছাগল চেঁচিয়েছে হয়তো, কিন্তু খুব তাড়াতাড়ি ছেলেটার অবধি পৌঁছে তাকে ধরে নিয়ে চলে গেছে, অনেকখানি গিয়ে তারপরে পাহাড়ের ওপরে। এখান থেকে বোঝা যাচ্ছে যে চিতাবাঘটা ডেফিনেটলি ছেলেটাকে অনেক আগে থেকে অবজার্ভ করছে। ছেলেটা একটু আগে বলেছিলাম পাহাড়ে ছাগল নিয়ে যায়, ছাগল চড়ায়, ও তখন থেকে স্পট করেছে এই ছেলেটাকে। তার মানে এর কাছে মানুষের মাংস হলো সবার প্রিয়। ঘরে ঢুকে সামনে ছাগল পেয়েও সে ছাগলটাকে কিন্তু মারেনি। ও জানে ছেলেটা এখানে আছে, সেটা জেনেই ছেলেটাকে আক্রমণ করেছে এবং নিয়ে গেছে। কি ভয়ঙ্কর ঘটনা! এর থেকে চিতাবাঘটার সম্বন্ধে সে অনেক কিছু জানতে পারলো। জিম করবেট রুদ্রপ্রয়াগে আসার পর প্রথমেই উইলিয়াম ইবারসন নামে একজনের সাথে দেখা করেন। উইলিয়াম ইবারসন ছিলেন গভর্নমেন্ট অ্যাডভাইজার। কথা ছিল উইলিয়াম ইবারসন তাকে শিকারের ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবেন, এবং তিনি করেওছিলেন। বহু রাত তারা একসাথে জেগেছিল শিকার করার জন্য। পিবারসন জানান গভর্নমেন্টের প্রথম ইনস্ট্রাকশন হলো এই চিতাবাঘ যেন মানুষ খাওয়া বন্ধ করে, আর তার জন্য তাদের গ্রামে গ্রামে গিয়ে মানুষদের বোঝানো হচ্ছে তাদের সিকিউরিটি সেফটির কি কি ব্যবস্থা করবে। ঠিক এই সময় একটা ঘটনা ঘটে, মানে করবেট আসার পর প্রথম ঘটনা, তাই সেটাকে লিখছেন ফার্স্ট কিল বলে। এই ঘটনাটা ঘটেছিল বদ্রীনাথ যাওয়ার 20 জন পিলগ্রিম মানে তীর্থযাত্রীর সাথে। তারা রাস্তায় যেতে যেতে ঠিক সন্ধ্যের আগে একটা দোকানে এসে দাঁড়ায়, আর এই দোকানদার থেকে কিছু জিনিস কিনে দোকানদার থেকে পারমিশন নেয় দোকানের সামনে যে চাতালটা আছে, যে মাচাটা আছে, সেখানে সে রাত্রিবেলা থাকবে। দোকানদার তো জানে, তা কিছুতেই রাজি নয়। আর এরাও নাছোড়বান্দা। এর মধ্যে একটা বচসা চলছে। দোকানদার তাদের বোঝাবার চেষ্টা করছে, নরখাদক চিতা চারপাশে ঘুরছে, বাইরে খোলা জায়গায় থাকা মানে মৃত্যু অনিবার্য। এই ঠিক সময় একজন সন্ন্যাসী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই সন্ন্যাসী তখন বুদ্ধি দেন যে এই এই 20 জনের মধ্যে যারা মহিলা আছে, তারা যদি দোকানের ভেতরে শোয়, দোকানের বাইরে পুরুষরা আরামসে শুতে পারবে, মানে ছেলেরা শুতে পারবে, মেয়েরা ভেতরে শোবে। দোকানদার শেষ অবধি তোর রাজি না থাকা সত্ত্বেও রাজি হলো, ভেতরে ঢোকালো মেয়েদের, দরজা বন্ধ করে দিল দোকানের মধ্যে, আর বাইরের চাতাল বা মাচাটার মধ্যে শুলো। সন্ন্যাসী বলল সে মন্ত্রতন্ত্র পড়ে দিয়েছে, চিতা তো এখানে তার দাঁতও বসাবে না। সবাইকে বলল তোমরা গোল করে শো, আর মাঝখানে আমি বসি। বেশ, মাঝখানে সে শুলো, বুদ্ধি সে ভালোই লাগিয়েছে। সকাল উঠে দেখা গেল ওই সন্ন্যাসী মহারাজ নেই, সবাই রয়েছে। সবাই বলে এ কি হলো, গেল কোথায়? দেখা গেল তার কম্বলটা বাইরে পড়ে আছে এবং তাতে রক্তের দাগ। এই চেঁচামেচি যখন হচ্ছে, তখন দোকানদার বেরিয়ে এসছে দোকান খুলে। বাড়ির বাইরে ভিতরে যে সব মহিলারা ছিল তারাও বেরিয়ে এসছে। বুঝতে কারোর অসুবিধে হলো না যে চিতা তুলে নিয়ে গেছে মহারাজ সন্ন্যাসীকে। এবার তারা লোকজন নিয়ে ফলো করলো, বেশ দূরে গিয়ে পাহাড়ের ওপর একটা সমতল জায়গা, এখানে জঙ্গল নেই, এরকম পরিষ্কার একটা জায়গায় সন্ন্যাসীর অর্ধেকের বেশি খাওয়া ডেড বডিটা পড়ে আছে। এই ডেড বডিকে এদের ভাষায় বলা হয় মারি। এই মারিটা ওখানে পড়ে আছে।
এই খবর যখন জিম করবেটের কাছে গেল, ইভারসনের কাছে গেল, ইভারসন তক্ষুনি বেশ কিছু লোক জড়ো করলেন, পাহাড়ে ঢাক ঢোল পিটিয়ে মানে চিতাবাঘটাকে তাড়িয়ে একটা জায়গায় আনার চেষ্টা করলেন। এই পদ্ধতিতে কিন্তু জিম করবেট বিশ্বাসী নয়। কিন্তু অত প্রচেষ্টার পর, অনেক রাত অবধি জাগার পর চিতাবাঘ আর ফিরল না। এখানে করবেট লিখছেন, যদি এরকম শিকার খোলা জায়গায় ফেলে রেখে দিয়ে যায়, তার মানে সে আর খাবে না। যদি খাওয়ার ইচ্ছা থাকতো, সেটাকে নিয়ে কোনো জঙ্গলে লুকাতো। এটা একটা দারুণ জিনিস জানা গেল। আরও জানা গেল, বেছে বেছে ওই মাঝখান থেকে সন্ন্যাসীকে সে কেন তুলেছে। কারণ যে গ্রুপটা বাইরে শুয়েছিল, তাদের মধ্যে সন্ন্যাসী কিন্তু সব থেকে বয়স্ক। তার মানে ও এমন একটা শিকারকে বেছেছে যে দুর্বল, এবং তাদের এই কথাবার্তা, সন্ন্যাসীর আশা আর ওখানে থাকা, সে কিন্তু দূরে কোনো জঙ্গল থেকে পুরোপুরি অবজার্ভ করছিল। এই ঘটনাটা জিম করবেট লিখছেন হান্টার্স হান্টেড বলে। হান্টার্স মানে এখানে জিম করবেট নিজে আর এভারসন, এই দুজন শিকারী শিকার হওয়ার জোগাড় হয়েছিল একটা বিশেষ ঘটনায়। আর এই ঘটনাটা শুরু হচ্ছে এরকমই একটা বাড়িতে। বাড়ির একতলায় একটি মেয়ে, মানে বউ, আর তার বাচ্চা ছেলে আর শ্বশুরমশাই থাকে। মেয়েটির হাজবেন্ড কোনো কারণে শহরে গেছেন, আজকে রাত্রে বাড়িতে নেই। রাত্রে খাওয়ানোর পর বাচ্চাটিকে শ্বশুরমশাই কোলে দিয়ে কোনো কারণে মেয়েটা দরজা দিয়ে বাইরে এসে বসেছে। শ্বশুরমশাইয়ের কোলে যাওয়ার পর বাচ্চাটা কান্নাকাটি শুরু করে, আর শ্বশুরমশাই তখন তার বৌমাকে নাম ধরে ডাকে। সাড়া না পাওয়ার জন্য শ্বশুরমশাই দরজার কাছে এসে দেখে বৌমা নেই। তৎক্ষণাৎ সে বুঝতে পারে চিতাবাঘ এইটুকু সময়ের মধ্যে বৌমাকে তুলে নিয়ে চলে গেছে। এই দেখে সে দরজা বন্ধ করে দেয়, কারণ রাত্রে কিছু করা যাবে না। সকালে উঠে গ্রামবাসী জোগাড় করে তারা যখন খুঁজতে বেরিয়েছে, অনেকখানি সমতল ভূমির পর একটা 3 ফুটের পাঁচিল দিয়ে নেমে একটা ঢালান বেয়ে গেছে, একটা 12 ফুটের ঢালানটার পর একটা ছোট রাস্তা, পায়ে হাঁটা রাস্তা। রাস্তার পরে সে আবার উঠেছে একটা পাহাড়ে, ছোট্ট পাহাড়ে গিয়ে জঙ্গলের মধ্যে আর্ধেক খাওয়া শরীরটা তারা পায়। তারা তক্ষুনি তারা তক্ষুনি জিম করবেটকে খবর দেয়। জিম করবেট ইভারসন আসেন, পাহাড়ি জায়গাটা দেখেন। এখান থেকে জিম করবেট বাড়িতে এসে দেখলেন আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, আর চিতাবাঘটা নিশ্চিত এই বৃষ্টির পর পাহাড়ে ওই গ্রাম দিয়ে ঢুকেছিল। আর বাড়ির কাছে একটা পাথর ছিল, পাথরের আড়ালে লুকিয়েছিল, আর ভেতরে ওই বৌমার আর শ্বশুরের কথা শুনছিল। ঠিক সেই সময় সে অপেক্ষা করছিল তার কোনো সুযোগ আসে কিনা। মেয়েটি বেরিয়ে যে সিঁড়িতে বসেছে, সে তখন তাকে ধরে অনেকখানি সমতল ভূমি পার হয়ে সেই 3 ফুট পাঁচিল, তারপরে 12 ফিট ঢালান, আরও তারপরে কিছু উঁচুতে নিয়ে গেছে। মজার কথা হলো, এই পুরো রাস্তাটা কাদা ছিল, নরম ছিল, কিন্তু কোথাও মেয়েটির হাত বা পা মাটিতে স্পর্শ করেনি। কোথাও কোনো তার দাগ পাওয়া যায়নি। এর থেকে বোঝা যাচ্ছে চিতাবাঘটা কি সাংঘাতিক শক্তিশালী। একটা মানুষকে কামড়ে তার পিঠের ওপর বসিয়ে এতখানি রাস্তা, এত পাঁচিল আবার ঢালান পার হয়ে গেছে, কোথাও কোনো দাগ পড়েনি। যাই হোক, তারা ঠিক করলো ওই নিচের পায়ে হাঁটা রাস্তাটার ওপরে একটা গাছে বসবে। গাছের ওপরে ইভারসন আর নিচে বসলেন করবেট। ইভারসন ডেড বডিটার দিকে তাকিয়ে বসলেন, তার বন্ধু বন্দুক নিয়ে, যেটা টেলিস্কোপিক লেন্স। আর নিচে জিম করবেটের কোনো টেলিস্কোপিক লেন্স নয়, নর্মাল বন্দুক নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বসলেন, যেই পাহাড়ের দিকে হয়তো চিতাটা আছে, সেটা তাদের গ্রামবাসীরা জানিয়েছিল। তারা ঠিক করলো যতক্ষণ হালকা আলো আছে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, মেঘলা, খুব আলো তো ন্যাচারালি পাওয়া যাবে না, সন্ধ্যের যতটুকু হালকা আলো আছে ততক্ষণের মধ্যে যদি চিতাটা আসে ভালো, না হলে তাদের কাছে রাখা একটা পেট্রোম্যাক্স ল্যাম্প জ্বালিয়ে তারা গ্রামে ফিরে আসবে। কারণ অন্ধকারের মধ্যে চিতাটাকে শ্যুট করা সম্ভব নয়, কারণ গুলি যদি মিস হয়, তাহলে চিতাটা তখন তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এবার অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। হঠাৎ করে তারা দেখলেন পাহাড় বেয়ে একটা কাক্কার হরিণ ডাকতে ডাকতে নেমে যাচ্ছে। এইসব হরিণের ডাক একটা ওয়ার্নিং কল। বোঝাই গেল ওই পাহাড়ি জঙ্গল বেয়ে চিতাটা নেমে আসছে।
জিম করবেট ইভারসনকে ইশারা করলেন তাহলে ওই টেলিস্কোপিক লেন্স দিয়ে জঙ্গলটা স্ক্যান করতে, মানে জঙ্গলটা ভালো করে দেখতে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। বেশ কিছুক্ষণ দেখে তারা কোনো মুভমেন্ট দেখতে পেলেন না। তারপরে যেহেতু পাহাড়ের দিকে তাকিয়ে আছে জিম করবেটের হাতে তার ওই টেলিস্কোপিক বন্দুকটা দিলেন। সেও ওই পাহাড়ি জঙ্গলটা দেখতে থাকলো, কিছুতেই কিছু পেল না। তখন তারা ঠিক করলো এবার নিচে আসা যাক, অন্ধকার হয়ে এসছে বেশি, আর থাকা যাবে না। এমন সময় জিম কর্বেটের উল্টো দিকে একটা পাইন গাছের তলায় কিছু পাইন ফল পড়েছিল। একটি পাইন ফল গড়িয়ে 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 এসে কর্বেটের পায়ে লাগলো। বলে দিতে হলো না, চিতাবাঘটা ঠিক সেই জঙ্গলেই আছে। তার পায়ে লেগে ওই পাইন ফলটা গড়িয়ে এসছে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় আছে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। সে যেহেতু কাছেই আছে, তখন আর দেরি না করে তারা পেট্রোম্যাক্স ল্যাম্পটা জ্বালালো। তাদের প্ল্যানিং হলো যে ওই দিকে এগিয়ে যাবে। পেট্রোম্যাক্স ল্যাম্প দেখতে এরকম, নিচেরটা একটা কেরোসিনের কন্টেনার, সেখানে তেল ভরে জ্বালালে ওপরের সাদা অংশটাকে বলে ম্যান্টেল। একটা কটন টাইপের একটা ক্লথ দিয়ে তৈরি হয়। এটা প্রায় একবারই জ্বলবে, কিন্তু আলো ভালো হয়। বিশাল বড় একটা হ্যান্ডেল, তাকে চালানো মুশকিল। একটু ঝাঁকুনি হলেই ওই ম্যান্টেলটা যাবে, আলো নিভে যাবে। এটাই তার সব থেকে বড় অসুবিধে। যাই হোক, তাদের প্ল্যান ছিল একজন হ্যাসাকটা ধরবে বা লাইটটা, আরেকজন চিতাটাকে দেখলেই গুলি চালাবে। লাইট জ্বালিয়ে যখন তারা এগিয়ে যাচ্ছে, পাথরটার ওপর যখন উঠবে, এমন সময় ল্যাম্পটা পাথরে ধাক্কা লাগলো আর দপদপ করে গেল নিভে। নেবার আগে যতক্ষণ সে দপদপ করেছে, ওইটুকু আলোতে তারা তক্ষুনি ডিসিশন নিয়েছে আর এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়। চিতা খুব সামনে আছে, তারা পায়ে হাঁটা রাস্তাটা ফলো করে গ্রামের নিয়ারেস্ট বাড়ি অবধি পৌঁছতে হবে। কিন্তু কাদা রাস্তা, পেছল রাস্তা, ঘুটঘুটে অন্ধকার। তারা আছাড় খেতে খেতে খুব কষ্ট করে একটা বাড়িতে এসে যখন দরজা ঠেলছে, তারা কেউ খুলছে না। তারা ভাবছে চিতাবাঘটা দরজা ঠেলছে। আর এই সময় বলে রাখা ভালো, গ্রামের লোকেরা এই চিতাবাঘটাকে ইভিল স্পিরিট বা পিশাচ ভাবতো। সে নাকি তার নানা রকম শরীর চেঞ্জ করতে পারে। চিতাবাঘ বলে কিন্তু অনেকেই বিশ্বাস করতো না। যখন করবেট বললেন আমার হাতে দেশলাই আছে, দেশলাই জ্বালছি, আগুন জ্বালিয়ে দেবো ঘরে, শিগগিরই ঘর খোলো। এবার তারা বুঝলো না বাবা, চিতাবাঘ তো দেশলাই জ্বালাবে না, তাহলে নিশ্চয়ই সাহেব। এবার দরজা খুলে দিল। সাহেবকে সবাই চেনে বা দুজনকেই চেনে। তারা ঘরে ঢুকলো। তারা রাগও করলো না, কারণ জানে গ্রামবাসীরা ভয়ে একদম আড়ষ্ট হয়ে গেছে। তাদের থেকে একটা হ্যারিকেন চাইলো। এরা খুব গরিব, দুটো হ্যারিকেন দেওয়াও খুব কষ্টের। যাই হোক, একটা হ্যারিকেন জোগাড় হলো, সামান্য তেল নিয়ে তা তেল ভরে জ্বালিয়ে তারা আবার এই বাড়ি থেকে বেরোবে। কেন বেরোবে? কারণ ইভারসনের চাকর বাকর লাইট আর লাঠিসোঁটা নিয়ে আর একটা বাড়িতে বসে আছে। সেখান অবধি তাকে যেতেই হবে, ওই গ্রামেরই। কিন্তু তাদের আলো নেই। আলোটা এখান থেকে কালেক্ট করলো, দরজা দিয়ে বেরোনোর সাথে সাথে এই লোকগুলো দরজা বন্ধ করে দিল। তারা হেঁটে 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 হেঁটে, এবার তাদের কাছে আলো আছে, মোটামুটি দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে তাদের যে বাড়িটা, তার চাকর বাকর আছে, অনেকটা এইরকম। সিঁড়ি দিয়ে উঠলে একটা বারান্দা। বারান্দার কাছে একটা কুকুর শুয়েছিল। কুকুরটা দেখে যেমন হয়, ল্যাজ নেড়ে টুংটুং করে তার কাছে চলে আসলো, একটু একটু করে ডাকলো। দরজা ঠেলতেই চাকর বাকররা তো রেডি ছিল, তারা বেরিয়ে আসলো। তাদের কাছে আলো ছিল। ঘরটা ছিল বেড়ায় গরম। তাই ইভারসন আর করবেট ঠিক করলো এই গরমে শোয়া যাবে না, তখন এপ্রিল মাসের শেষ। তারা ঠিক করলো এই বারান্দাটাই আজকের রাতটা কাটানো যাক। আর তাদের পাশে বসে রইলো ওই কুকুরটা। চাকর বাকর আরেকটা লাইট নিয়ে ঘরের মধ্যে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর তারা লক্ষ্য করলে এই কুকুরটা হঠাৎ করে উঠে ভয়ঙ্কর ডাকাডাকি শুরু করেছে আর একদিকে তাকিয়ে। তাদের বলে দিতে হলো না, চিতাবাঘ নিশ্চয়ই এখানেও আছে। তারা তক্ষুনি বন্দুক নিয়ে আলোটা নিয়ে সেই দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। যাই হোক, এ রাত তো কেটে গেল। একজন ঘুমোয়, একজন জাগে। পরদিন সকালবেলা উঠে যখন দেখছে আশপাশের মাটি তো নরম, দেখছে চিতাবাঘের পায়ের ছাপ। এবং বোঝা গেল চিতাবাঘটা সেই পাহাড়ি জঙ্গল থেকে তাদের ফলো করতে করতে এসেছে। সে সুযোগ পায়নি, সুযোগ পেলেই লাফাতো। তাদের মধ্যে ডিস্টেন্স একেবারেই বেশি ছিল না। সে ফলো করতে করতেই প্রথম বাড়িটা এসছে, ওখানে লোকজন দেখে তার সুযোগ পায়নি। তারপরে তারা যেহেতু আলো হাতে নিয়েছে, আরও সুযোগ পায়নি, কিন্তু ফলো করতে করতে এসছে এই বাড়িতে। যখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, তখন সুযোগ খুঁজছিল তাদের আক্রমণ করার। কুকুরটা থাকাতে এ যাত্রায় তারা বেঁচে গেল। এই ঘটনা জিম করবেট বলছেন আমি চিরজীবন ভুলব না।
একদিন সকালে ইভারসন সাহেব জিম করবেটকে জানান যে তিনি খবর পেয়েছেন রুদ্রপ্রয়াগ থেকে বহু তীর্থযাত্রী কেদারনাথের পথে রওনা দিয়েছে। তারা গোলাবরাই নামে এক গ্রামের মধ্যে দিয়ে যাবে, কারণ এই গ্রামের ভেতর একটি তীর্থশালা আছে যেখানে তারা বিশ্রাম নেবে। তাই তাদের প্রোটেকশনের জন্য এই তীর্থশালা যে দেখাশোনা করে একজন পুরোহিত বা পণ্ডিত, তাকে গিয়ে কথা বলতে বা বোঝাতে কি কিসের প্রোটেকশনের ব্যবস্থা নিতে পারে। করবেট দেরি না করে তক্ষুনি চলে গেলেন এই গোলাবরাই গ্রামে। এই গোলাবরাই গ্রামের পণ্ডিত করবেটের কিন্তু ভালো বন্ধু ছিল। একে একবার চিতা আক্রমণ করেছিল এবং 3-4 মাস হসপিটালে থেকে সুস্থ হয়ে বাড়ি এসেছিলেন। চিতার মুখ থেকে বেঁচে ফেরার মধ্যে ইনি একজন। যদিও তিনি বিশ্বাসই করতেন না কি এটা একটা চিতাবাঘ। তিনি বিশ্বাস করতেন এটা কোনো ইভিল স্পিরিট, পিশাচ, এরকম কিছু একটা যে তার শরীরও বদলাতে পারে। দুই বন্ধুর দুই রকম মত। যাই হোক, তিনি পণ্ডিতকে বোঝালেন এদের নিরাপত্তার কি কি ব্যবস্থা নেওয়া যায়। আর ঠিক হলো, তারই তীর্থশালার কাছে একটি খড়ের গাদায় করবেট রাত্রিরে জাগবেন। 4 রাত তিনি এই খড়ের গাদায় জাগলেন। চিতাবাঘের তো কোনো দেখা নেই। 4 দিন পর ইভারসন সাহেব এই গোলাবরাই গ্রামে এলেন। জিম করবেট ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি বললেন যদি এখানে একটা গাছের উপর মাচা বানিয়ে তারা থাকে ব্যাপারটা বেশ ভালো হয়, কারণ তিনি লক্ষ্য করেছেন প্রতি 5 দিনে চিতাটা এই রাস্তাটা পার হয়। তাই তিনি ঠিক করে দিলেন এই মাচায় তিনি অন্তত 10টা রাত কাটাবেন। ঠিক করা হলো ঠিক সন্ধ্যের আগে ইভারসনের বাংলো থেকে দুজন লোক নিয়ে তিনি এখানে আসবেন, মাচাটায় চড়ে বসবেন, আবার লোক দুটো ফিরে যাবে। সকাল হলে লোক দুটো তাকে মাচা থেকে আবার নামতে সাহায্য করবে, তিনি আবার ইভারসনের বাংলোয় গিয়ে রেস্ট নেবেন। তারা মাচা তো বানালো, আর তার সাথে মাচা মানে এরকম কিছু একটা মাচা, বুঝতেই পারছো, একটা ছবি দেখালাম। মাচা তো বানালো, তার সাথে একটা ছাগলও কেনা হলো। ছাগলটার গলায় আবার ঘন্টা লাগানো আছে, মানে নড়াচড়া করলে আওয়াজ হবে। মাচায় বসার প্রথম রাতে তিনি শুনলেন পাহাড় বেয়ে একটা কাক্কার হরিণ ডাকতে ডাকতে নেমে যাচ্ছে। বুঝতে পারলেন চিতাটা কিন্তু এই পাহাড়ের আশপাশে কোথাও আছে। করবেট সচেতন হয়ে গেল, চিতাটাকে তিনি আর দেখতে পেলেন না। এই করে 10 রাত কেটে গেল। করবেট ওই মাচায় বসে রইল। 10 রাতে চিতার দেখা নেই। 10 দিন পর ইভারসন আবার এলেন। তার সাথে এই ব্যাপারে অনেক কথা টথা হলো। যখন ইভারসনের সাথে সে কথা বলছেন, তিনি লক্ষ্য করলেন এই আম গাছের থেকে 100 গজ দূরে একটা মাঠের ওপর কিছু কাঁটা ঝোপ দিয়ে ঘেরা একটা বেড়া আছে। আর এই বেড়ার মধ্যে একটি মালবাহক তার ছাগল টাগল রাখে। মালবাহক মানে যারা তীর্থযাত্রীদের মাল নিয়ে যায়, এবং তারা ছাগলও চড়ায়, ছাগল চড়ায় রাখে। আর এদের কাছে দুটো কুকুর আছে। যে কুকুর দুটো তাদের দেখে প্রথমটা বেশ চেঁচামেচি করলো। আর ঠিক এই আম গাছ থেকে আরেক দিকে 100 গজ দূরে, 100 গজ ব্যাপারটা যদি তোমার অসুবিধা হয় বুঝতে, তাহলে ধরে নাও 100 গজ ইজ ইকুইভ্যালেন্ট টু 91 মিটার। মানে 100 মিটার তোমার স্পোর্টসের যে ট্র্যাকটা কাটা হয় তার থেকে 10 মিটার কম। এরকম একটা দূরে সেই পান্থশালাটা। আর ওই আম গাছ থেকে 50 গজ ঠিক ওপরে পণ্ডিতের বাড়ি। যাই হোক, প্রত্যেক দিনের মতো এবারও সন্ধ্যের ঠিক আসে আসে এই সময় করবেট মাচায় চড়ে বসলেন। এই পণ্ডিত গাছের তলা দিয়ে যাওয়ার সময় দেখালো তার হাতে 1 বালতি দুধ আছে, আর সে বলল পান্থশালায় আজকে 150 জন লোক থাকবে। সংখ্যাটা বেজায় বড়। করবেট আরো সচেতন হয়ে গেলেন। তিনি বলে দিলেন পান্থশালায় কেউ যেন রাত্রিবেলা না বেরোয়, তাদের সচেতন করে দিতে। যাই হোক, অপেক্ষা করে বসে আছেন, চিতার কোনো পাত্তা নেই। ঠিক রাত্রি 9টার সময় ওই পান্থশালা থেকে একজন বেরিয়ে হ্যারিকেন নিয়ে রাস্তা পার হলো। কেন কি জানে। 1-1.5 মিনিট থাকার পর সে রাস্তাটা পার হয়ে আবার পান্থশালার দিকে যাবে, তার আগে তার হ্যারিকেনটা নিভিয়ে দিল। যেই নেভালো, ওই কুকুর দুটো চিৎকার শুরু করলো। রাস্তার ওদিকেই তাকিয়ে বোঝা গেল চিতাটা ওখানেই অপেক্ষা করছিল। লোকটা দেখে তার টার্গেট সেট করে ফেলেছে, ওকেই হয়তো ধরবে। কিন্তু ডাকতে ডাকতে হঠাৎ দেখা গেল কুকুর দুটো তার ডাকের ডাইরেকশনটা চেঞ্জ করে আম গাছের দিকে তাকিয়ে এবার ডাকছে। করবেটের বুঝতে অসুবিধে হলো না কি চিতাবাঘটা এই আম গাছের পাশ দিয়ে নামছে, এবং এখানে অপেক্ষা করে হয়তো সে ভাবছে কোন দিকে যাওয়া যায়, ছাগলটাকে মারবে
না ওই তীর্থযাত্রীদের ওপর হামলা করবে। সে কিন্তু শুনতে পাচ্ছে ছাগলের ঘন্টা একটু একটু করে বাজছে, কিন্তু কুকুর দুটো ডাকতে ডাকতে হঠাৎ করে চুপ করে থেমে গেল। তার মানে চিতাবাঘটা বসে আছে। এই মুহূর্তে হঠাৎ করে জিম করবেট বুঝতে পারলেন আম গাছের তলা থেকে কে যেন ছুটলো। এটা বলে দিতে হলো না এটাই চিতাবাঘ। তক্ষুনি এই রাইফেলের সাথে, তার রাইফেলটা আজকে ছিল 275 রেগবি রাইফেল, এর সাথে একটা টর্চ বাঁধা ছিল। টর্চটাকে জ্বালিয়ে দিয়ে টার্গেট পয়েন্টার দিয়ে দেখার চেষ্টা করলেন কি হচ্ছে। দেখলেন টার্গেট পয়েন্টারটা চিতাবাঘের ঠিক কাঁধের ওপর রয়েছে। তক্ষুনি সময় নষ্ট না করে তিনি গুলি চালালেন। আর গুলির আওয়াজ শুনতেই চারধারে শান্ত পরিবেশে একটা বিরাট ইকো হয়ে গেল। এই আওয়াজ যেই হলো, পান্থশালা থেকে লোকজন যারা ঘুমোচ্ছিল তারা উঠে পড়ল, কথাবার্তা শুরু করলো। একজন কেবল বাড়ি থেকে বেরোলো, সেটা হলো পণ্ডিত। হ্যারিকান নিয়ে 50 গজ উপরের নিজের বাড়ি থেকে বেরিয়ে করবেট সম্বন্ধে জিজ্ঞেস করলো, সাহেব তুমি ঠিক আছো, কোনো সাহায্যের দরকার? করবেট তার কথার কোনো জবাব দিলেন না, কারণ তার নজর, তার কান একেবারে ওই ছাগলটার দিকে। তিনি ভাবলেন কোথাও যেন একটা গোঙানির আওয়াজ সে পেয়েছে। আর তার কিছুক্ষণ পর শুনতে পারলেন ছাগলের ঘন্টার আওয়াজ। তার মানে ছাগলটা নিরাপদে আছে, ঠিক আছে। তাহলে গোঙানির আওয়াজটা করতে গেল, তাহলে কি গুলিটা লেগেছে চিতাবাঘের? তিনি নামতে পারলেন না, অপেক্ষা করে থাকলেন একটু চাঁদের আলো উঠুক, কারণ 4 দিন পরই ছিল পূর্ণিমা। পাহাড়ে যদিও চাঁদের আলো বেশিক্ষণ থাকে না। যদিও চাঁদের আলো উঠলো, তখন গাছের এপাশ ওপাশ থেকে তিনি দেখার চেষ্টা করলেন, কিছুই দেখতে পেলেন না। অপেক্ষা করে রইলেন সকালে সূর্যোদয়, যদি আলো ফুটবে তখন নামবে। আলো ফোটার সঙ্গে সঙ্গে করবেট মাচা থেকে নেমে সোজা আগে ছাগলটার কাছে গেল। দেখলো ছাগলটা তো ঠিকঠাক আছে, বরঞ্চ ঘাস খাচ্ছে। তাকে দেখে একটা ওয়েলকাম ডাক ডেকেই দিল। ছাগলের পাশে ছিল একটা লম্বা পাথর। দেখলেন পাথরের ওপর রক্তের দাগ। বলে দিতে হলো না এটা চিতাবাঘের টাটকা রক্তের দাগ। তিনি ফলো করলেন এই রক্তের দাগটা কোন দিকে গেছে। একটু দূরে রাস্তার শেষে ঢালানের মধ্যে একটি গর্তের দিকে গেছে। দেখলেন চিতাবাঘের ল্যাজটাই গর্তের অবধি ঢুকেছে, কিন্তু শরীরটা বাইরে পড়ে আছে। সে ঘুমিয়ে রয়েছে, চির ঘুমে ঘুমিয়ে রয়েছে। চিতাবাঘে গুলি লেগেছে এবং সে মারা গেছে। এবার দেখতে হবে এটা কি সেই চিতাটা। তিনি নামলেন একটুখানি, দেখে পরীক্ষা করার চেষ্টা করলেন। দেখলেন তার মুখের একদিকটা ঝলসানো দাগ। কারণ একবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছিল, তার মুখের একদিকটা পুড়ে যাওয়ার কথা, গোঁপগুলো তার প্রায় অনেক পুড়ে গেছে। এই দেখে তিনি বুঝতে পারলেন এটাই সেই চিতা। এর মধ্যে পণ্ডিত বেরিয়ে এসে মাচায় দেখছে করবেট নেই, আর ছাগলটা বহাল তবিয়াতে আছে। সে হন্তদন্ত হয়ে ছাগলের চারপাশে খুঁজছে। করবেট হাত নেড়ে জানালেন সে ঠিক আছে। এর মধ্যে ইভারসনের লোকরাও এসে গেছে। তারাও মাচায় তাকে পায়নি, আর ছাগলের পাশে রক্তের দাগ দেখে অন্য কিছু ভেবেছে। তারাও সাহেবকে খোঁজার চেষ্টা করছে। যাই হোক, শেষ অবধি তারা করবেটকে পেল, মরা চিতাবাঘটাকে দেখতেও পেল। চিতাবাঘ তো মারা গেছে, একটা সুন্দর প্রাণী আজ নেই। করবেট এখানে লিখছে তার দোষটা কি ছিল। তার দোষ কিন্তু প্রকৃতির এগেনস্টে নয়, তার দোষ ছিল মানুষের তৈরি আইনের বিরুদ্ধে। যাই হোক, চিতাবাঘটাকে তো ইভারসনের বাংলোয় নিয়ে যাওয়া হলো। 2 মে 1926 এর ঘটনা। সবাই ছবি টবি তুললো। করবেট কিন্তু চিতাবাঘের সামনে তার টুপি খুলে নীল ডাউন হয়ে ছবি তুললো, তাকে সম্পূর্ণ রেসপেক্ট জানাতে। এই প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি এই ভেবে, যারা স্কুলে পড়ে কুচো কাঁচা রান্সি পায় না, তারা যেন এটা পড়ে, বই পড়ার ইচ্ছা জাগে। আমি কিন্তু প্রচুর ঘটনা বলিনি, এই ঘটনাটা পড়ার দায়িত্ব তোমাদের রইল। তাহলে এই প্রেজেন্টেশনটার একটার হোমওয়ার্ক রইল, কি বাকি ঘটনাগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। আশা করি ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে আমায় কিন্তু তোমরা অবশ্যই জানিও।